1950 সালে কোরিয়ান যুদ্ধে এতিম হয়ে যাওয়া একটা বাচ্চা মেয়েকে বাঁচিয়ে নেয় একজন তুরস্কের সেনা। মায়ার এমন এক বাঁধনে জড়িয়ে পড়ে তারা, যা বদলে দিয়েছিল দুজনের জীবনকেই। শুধু বলবো, আজকের গল্পটা একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি, আর এত বেশি হৃদয়স্পর্শী গল্প যে কাঁদতে বাধ্য হবেন আপনিও। কারণ আজকের গল্প আয়লা, দ্য ডটার অফ ওয়ার সিনেমাকে নিয়ে। তো ইন্ট্রো চলতে থাক, আপনি চাইলে ততক্ষণে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পের শুরুতেই আমাদের দেখানো হয় 1950 সালের আবহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে আজ 5 বছর হয়ে গেছে, কিন্তু যুদ্ধবিগ্রহ এখনও থেমে নেই। এরই মাঝে দক্ষিণ কোরিয়ার এক নদী পাহাড় ঘেরা অনিন্দ্য সুন্দর একটি গ্রাম দেখানো হয়, আর সেখানে চাঁদের মতো সুন্দর একটি বাচ্চাকে দেখানো হয় যে তার বাবা মায়ের সাথে খেলা করছিল। এমন এক সময় হঠাৎই আকাশ থেকে নেমে আসে একের পর এক বোমা। পুরো গ্রামটি ধ্বংস করে দেয় তারা। এখন সেই বাচ্চা মেয়েটির মা তাকে বাঁচাতে একটা দেয়ালের পাশে লুকিয়ে রাখে, কিন্তু তখনই সেনারা নেমে এসে হামলা করে তাদের গ্রামের উপরে, আর খুঁজে খুঁজে মারতে থাকে জীবিত সব মানুষদেরকে। আর এখন আমাদেরকে দেখানো হয় যুদ্ধ শুরুর কিছুদিন আগে তুরস্কের কিছু সেনাবাহিনীদের, যাদের মাঝে খবর ছড়িয়ে পড়েছিল যে কোরিয়ান যুদ্ধের জন্য সৈন্য নিয়োগ দেওয়া হবে। এমন সময় সুলেমান নামের এক সৈন্যকে তার সিনিয়র জেনারেল আদেশ করে টেকনিক্যাল স্টাফ হিসেবে কোরিয়ান যুদ্ধে যেতে। সুলেমান একবারও কিছু না ভেবেই যুদ্ধে যেতে রাজি হয়ে যায়। সুলেমান তার পরিবার ও প্রিয়জনদের থেকে বিদায় নিয়ে তার সাথে আরও কিছু তুরস্কের সেনাবাহিনীকে সাথে নিয়ে রওনা দেয় কোরিয়ার উদ্দেশ্যে। দীর্ঘ 1 মাস সমুদ্র যাত্রা শেষ করে তারা পৌঁছায় কোরিয়ান বন্দর বুসানে, কিন্তু যুদ্ধক্ষেত্র এখান থেকেও 95 কিলোমিটার দূরে তেগু শহরে। এদিকে বন্দরে তারা কোরিয়ান নাগরিকদের ভালোবাসায় সিক্ত হয়ে রওনা দেয় তেগু শহরের দিকে। আর প্রতিমধ্যে তারা দেখতে পায় যুদ্ধক্ষেত্রের ভয়াবহতা। চারিদিকে হাহাকার, ধ্বংসপ্রায় ঘরবাড়ি, আগুনের ফুলকি, আর আর্তনাদ করা হাজার হাজার মানুষ। তুরস্ক থেকে তারা এসেছিল এইসব নির্যাতিত মানুষদেরকে সাহায্য করতে, তাদের হয়ে কমিউনিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করতে। কিন্তু তারা তাদের ক্যাম্পে গিয়ে যুদ্ধ নিয়ে আলোচনা করার সময়ই কমিউনিস্টরা তাদের উপর প্লেন দিয়ে বোমা হামলা করতে থাকে। সেনারা কিছু বুঝে ওঠার আগেই তাদের পুরো ক্যাম্প ধ্বংস হয়ে যায়। তাই কিছু জীবিত সেনা রাতের বেলায় এই ক্যাম্প থেকে পালিয়ে পার্শ্ববর্তী ক্যাম্পে যাবার জন্য রওনা দেয়, কিন্তু প্রতিমধ্যে তাদের গাড়ি বহরে আবার হামলা করা হয়। কিন্তু এবার তারা কোনো রকমে নিজেদেরকে বাঁচিয়ে নেয়। আর এখানে একজন তুরস্কের সেনা, যার নাম ছিল আলী, সে তার হাতের বন্দুক দিয়ে সেখানে থাকা 2 জন শত্রুকে মেরে ফেলে। আর তারা এবার গাড়ি নিয়ে নয়, পায়ে হেঁটে জঙ্গলের ভেতর দিয়ে যাত্রা করবে বলে সিদ্ধান্ত নেয়। আর জঙ্গলের ভিতর দিয়ে কিছু দূর যাত্রা করার পরে তাদের চোখে পড়ে স্তূপ করা লাশের এক পাহাড়। আর সুলেমান যখন সেই লাশগুলোকে দেখতে যায়, তখনই তার চোখে পড়ে এতগুলো মৃত লাশের মাঝে বসে আছে চাঁদের মতো একটা ছোট্ট মেয়ে। সে তার মৃত মায়ের হাত ধরে বসে একা একাই কান্না করে চলেছে। সুলেমান আর নিজেকে সামলাতে পারে না। সে বাচ্চাটির কাছে চলে যায়, তার দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু বাচ্চাটি তার মৃত মায়ের হাত কিছুতেই ছাড়তে চায় না। আর এখানেই এই বাচ্চাটির নিষ্পাপ, অসহায়, নিরীহ চাহনি দেখলে আপনি না চাইলেও আপনার চোখের কোণে পানি চলে আসবে। শেষমেশ সুলেমান বাচ্চাটিকে উদ্ধার করে তার কোলে তুলে নেয়, আর বাচ্চাটিকে নিয়ে চলে আসে তাদের গন্তব্য, তাদের নতুন আর্মি ক্যাম্পে। আর এখানে এসেই সবাই বাচ্চাটির নাম ঠিক করতে থাকে, কিন্তু সুলেমান বাচ্চাটির নাম দেয় আয়লা। সে বলে, আমি বাচ্চাটিকে পেয়েছি চাঁদনি একটি রাতে, আর দেখো বাচ্চাটি দেখতেও চাঁদের মতোই সুন্দর, তাই এর নাম আয়লা, অর্থাৎ যার বাংলা অর্থ হয় চাঁদনি। এক নজর দেখে বাচ্চাটির উপর তাদের প্রচণ্ড মায়া হয়ে যায়। তারা বাচ্চাটির খাবার জন্য দুধের খোঁজ করতে যায়, কিন্তু যতক্ষণে দুধ নিয়ে একজন সৈন্য সেখানে চলে আসে, ততক্ষণে আয়লা সুলেমানের কোলেই ঘুমিয়ে গিয়েছিল। এ এক নিষ্পাপ নিস্তব্ধতা, একটা পবিত্র আত্মার নিশ্চুপ ঘুম। তারা বাচ্চাটিকে কম্বলে মুড়িয়ে ঘুমিয়ে দেয়। এসব কিছু বলে তারা পরদিন আবার যুদ্ধক্ষেত্রে যাবার জন্য রওনা দেয়, কিন্তু বাচ্চা মেয়েটিকে কোথাও রাখার জায়গা না পেয়ে সুলেমান তাকে তার সাথেই গাড়িতে করে নিয়ে যায়। প্রতিমধ্যে তাদের খুনসুটি দেখতে দেখতে আপনি কখন নিজে আয়লার মায়ায় আবদ্ধ হয়ে যাবেন তা নিজেই বুঝতে পারবেন না। কিন্তু এখন পথের মধ্যেই তাদের গাড়ি নষ্ট হয়ে যায়,
আর তাদের কাছে 2টি গাড়ি রেখে বাকি সৈন্যদল আগে চলে যায়। আর সুলেমান, আলী সহ তুরস্কের সৈনিকেরা লেগে পড়ে গাড়ি মেরামত করার জন্য। আর এখনই তাদের এক সৈন্য গাড়ি থেকে আয়লাকে নিজের কোলে নিয়ে নেয়, কিন্তু হঠাৎই কোথা থেকে যেন একটা গুলি এসে সেই সৈন্যটির মাথায় লাগে, আর আয়লা পড়ে যায় মাটিতে। কিছু বুঝে ওঠার আগেই উত্তর কোরিয়ার কমিউনিস্টের সৈন্যরা চারিদিক থেকে তাদের উপরে হামলা করে। সুলেমান আয়লাকে বাঁচাতে সর্বাত্মক চেষ্টা করতে থাকে। সে নিষ্পাপ এক টুকরো চাঁদ আয়লাকে তাদের গাড়ির নিচে লুকিয়ে রাখে। আর এখানে এক ভয়ানক রক্তক্ষয়ী যুদ্ধ হয়। যুদ্ধের মারামারিতে সুলেমানের কাঁধে এক সৈন্য চাকু ঢুকিয়ে দেয়, কিন্তু ততক্ষণে তাদেরকে ছেড়ে যাওয়া সৈন্যদল তাদেরকে বাঁচাতে আবার ফিরে আসে। তারা তাদেরকে বাঁচিয়েও নেয়। সমাপ্ত হয় এখানের সেই রক্তক্ষয়ী যুদ্ধ, আর আয়লার মুখোমুখি হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় সুলেমান। আর আমরা দেখতে পাই সেই নিষ্পাপ নিরীহ চাহনি আরও একবার। এদিকে সুলেমান আর আলীর পরিবার যুদ্ধের খবর এতক্ষণে রেডিও মারফতে পেয়ে যায়। তারা এটাও জানতে পারে যুদ্ধক্ষেত্রে তারাও ছিল। সবাই যেন কষ্টে ভেঙে পড়ে। এদিকে হাসপাতালের বেডে সুলেমানের জ্ঞান ফিরে আসে। সে দেখতে পায় বেচারি আয়লা সেখানে তার হাত ধরেই বসে আছে। সে যতটা না নিজে বেঁচে যাওয়ায় খুশি হয়েছিল, তার চেয়ে বেশি খুশি হয়েছে আয়লাকে সুস্থ দেখে। এখন সুলেমান কিছুটা সুস্থ হলে কমান্ডারের ডাক আসে। সে কমান্ডারের সাথে দেখা করতে গেলে কমান্ডার তাকে জানায়, তোমাকে অভিনন্দন সুলেমান। সৈন্যদল অনেক বড় ছিল, কিন্তু তোমরা অনেক সাহসিকতার সাথে তাদের মোকাবেলা করে তাদেরকে হারিয়ে দিয়েছ। কিন্তু এখন তুমি আর আয়লাকে তোমার সাথে নিতে পারবে না। এতে যুদ্ধে তোমার বিপদ বাড়তে পারে। সুলেমান বলে, কিন্তু স্যার, আয়লা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। কমান্ডার বলে, সেটা দেখা তোমার দায়িত্ব নয়, সেটা কোরিয়ান সরকার দেখবে। তুমি যুদ্ধে যাবার প্রস্তুতি নাও, আর আয়লাকে এখানেই রেখে যাও। ও যেন তোমার পায়ের কাছে আর ঘুরঘুর না করতে পারে। সুলেমান কি করবে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু সেখানে আরেকজন সৈন্য এসে তাকে জানায় সেও আয়লাকে খুবই ভালোবাসে। সে তার জন্য সোয়েটারও বানিয়ে রেখেছে। সুলেমান চাইলে এখানে আয়লার দেখভাল সে নিজেই করতে চায়। এখন সুলেমান ছোট্ট আয়লাকে বুঝায় সে যেন আজকে সাদেক আঙ্কেলের সাথেই থাকে, তাকে একটু কাজে বাহিরে যেতে হবে। কিন্তু বাচ্চা মেয়েটি তার কথা কিছুই বোঝে না। সে বারবার তার পিছু পিছু যেতে থাকে। শেষমেশ অনেক বুঝিয়ে সাদেক তাকে তার কাছে নিয়ে চলে যায়। আর সুলেমান চলে যায় অ্যাসেম্বলিতে, যেখানে কোরিয়ান সেনাপ্রধান তাদের উদ্দেশ্য করে বলে, আজ থেকে আমেরিকা নয়, তুর্কিশরাও আমাদের রক্তের ভাই। তারা আমাদেরকে যে সাহসিকতার সাথে সাহায্য করে চলেছে, তার সম্মানস্বরূপ আমরা তাদেরকে গার্ড অফ অনারের ব্যাচ দিতে চাই। এখন সেখানে তুর্কিশ সেনাদের ব্যাচ দেওয়ার কার্যক্রম চলছিল, কিন্তু হঠাৎই সেখানে আয়লা তার গুটি গুটি পায়ে সুলেমানের কাছে আসতে থাকে। এটি দেখে তারা সবাই অনেক বিব্রত হয়ে যায়। কিন্তু তুর্কি কমান্ডার কোরিয়ান সেনাপ্রধানকে জানায় এই বাচ্চাটি তারা যুদ্ধের ময়দানে খুঁজে পেয়েছে, আর যতদিন তার পরিবারকে না পাওয়া যায় ততদিন বাচ্চাটিকে তারা তাদের সাথেই রাখতে চায়। এখন কোরিয়ান সেনাপ্রধানও তাদের অনুমতি দিয়ে দেয়, আর সুলেমান এখন পরম মমতায় আবার আয়লাকে কুলে তুলে নেয়। এই মহত্ব আর ভালোবাসার বাঁধনকে সেখানের এক সেনা আবার ক্যামেরায় বন্দি করে ফেলে। আর সুলেমানের সেই ছবিসহ একটা চিঠি পাঠায় তার বাড়িতে। সেখানে সে বলে, ছবির মতোই আমি এখানে সুস্থ আছি মা, আর এই যে দেখো মেয়েটিকে দেখছো, এই হলো আয়লা। এই যুদ্ধের অন্ধকারে এই বাচ্চাটি আমাদের আশার একমাত্র আলো। এদিকে সময় কেটে গিয়ে এখন জানুয়ারি 1951 সাল। কোরিয়াতে এখন প্রচণ্ড শীত, ভারী তুষারপাত হচ্ছিল, আর তুষার ভেঙে একটা গাড়িতে করে তুর্কিশ কমান্ডার এখানে চলে আসে। এতদিনে তাদের মাঝে আয়লার প্রতি এক নিঃস্বার্থ মমতাবোধ জাগ্রত হয়ে গেছে। তাই সে তার বাড়ি থেকে আয়লার জন্য সোয়েটার, কিছু কাপড়, খাবার এইসব কিছু নিয়ে আসে। আর এখন আয়লাকে তারা সবাই আমাদের মেয়ে বলে ডাকতো। ক্যাম্পের সব সৈন্যই এখন আয়লাকে প্রচণ্ড ভালোবাসতে শুরু করে। তারা আয়লার সাথে খেলাধুলা করত, তাকে তুলে তুলে খাওয়াতো, নিজের দেয়া সব ভালো খাবারগুলো আয়লার মুখে তুলে দিত, আয়লার চুল কেটে দিত। সবাই যেন আয়লাকে তাদের নিজেদের মেয়ে মনে করে চলত। আর এখন সেই চাঁদের টুকরো মেয়েটিও যেন এই ভয়ানক যুদ্ধক্ষেত্রে এই সৈন্যদেরই নিজের পরিবার মনে করে নিয়েছিল। এদিকে আরও কয়েক মাস কেটে এখন মার্চ 1951 সাল। প্রতিদিনের মতো আয়লা বসে বসে সৈন্যদের কুচকাওয়াজ দেখছিল, কিন্তু আজকে সে প্রথমবারের মতো কুচকাওয়াজের ভিতরেই চলে আসে, আর তুর্কিশ ভাষায় বলতে থাকে, আরামে দাঁড়াও, সোজা হও।
সেখানে থাকা সৈন্যরা যেন আকাশ থেকে পড়ে, কারণ এত মাসে আয়লা এই প্রথমবার কথা বলল, তাও আবার তুর্কি ভাষায়। সেখানে তাদের কমান্ডার সহ সব সেনারা যেন দাঁত কামড়ে তাদের কান্না আটকাতে থাকে। আর আয়লাকে তুর্কি বলতে দেখে সুলেমান তাকে আরও কিছু তুরস্কের বই দেয়, যাতে সে তুর্কি ভাষা আরও ভালোভাবে শিখতে পারে। আয়লাও যেন এক বাধ্য মেয়ের মতো তার পরিবারের কথা মেনে সব কিছু পড়তে ও শিখতে থাকে। এদিকে একদিন এক নদীর পাড়ে বসে সুলেমান তাকে তুর্কিশ একটি বই পড়াচ্ছিল, আর সেখানে ছবি দেখে দেখে আয়লা বলতে থাকে, আমার এই ছবির মতো মা নেই, এখানে আঁকানো ভাইও আমার নেই। কিন্তু যখন বাবার ছবি বেরোয়, আয়লা সেই ছবি দেখে সুলেমানকে জড়িয়ে ধরে আর তাকে বাবা বলে ডাকতে ডাকতে বলে, আমার শুধু এই ছবির মতো একটা বাবা আছে। সুলেমানও তাকে মা বলে নিজের বুকে আগলে নেয়। আর এই সিন দেখে যদি আপনার চোখ ভিজে না যায়, তাহলে আপনার অন্তর পাথর হয়ে গেছে ভাই। যাই হোক, এই সব কিছু শেষ করে তারা সিদ্ধান্ত নেয় এই ছুটির দিনে আয়লাকে নিয়ে তারা জাপানে ঘুরতে যাবে। আর 23 এপ্রিল 1951 সালে আয়লাকে নিয়ে তারা জাপানে ঘুরতে যায়। সেখানে তারা অনেক মজা করে, আয়লাকে নিয়ে ঘুরে বেড়ায়, খেতে যায়, তাকে শপিং করিয়ে দেয়। আর শেষমেশ আয়লা আর সুলেমান দুজনে কাপল ডান্সও করে। এখন রাতের বেলা আয়লাকে ঘুমিয়ে দিতে দিতে তারা ভাবতে থাকে, আয়লাকে ছাড়া কিভাবে তারা থাকবে, আর কিভাবেই বা আয়লাকে তাদের নিজের কাছে রাখবে। এদিকে ক্যাম্পে ফিরলে ক্যাম্পের কমান্ডার তাদেরকে জানায় আগামীকাল শিল্পী মার্লিন আসবে তাদের ক্যাম্পে। সেখানে মার্লিনের একটা কনসার্ট হবে, কিন্তু আলী, কালকে তোমার একটা কাজ আছে, তাই তুমি সেখানে যেতে পারবে না। আর এই খবর শুনে আলী যেন পাগল হয়ে যায়, কারণ সে মার্লিনের এক বিশাল বড় ভক্ত ছিল। আর আজ তাকে সামনাসামনি দেখার একমাত্র সুযোগ পেয়েও সে মিস করে ফেলছে। তাই আলী সুলেমানের হাত পা ধরে বলে, ভাই, আমাকে দয়া করে মার্লিনের অটোগ্রাফ এনে দিও। আর সুলেমানও তাকে কথা দেয় অটোগ্রাফ দেবে বলে। এদিকে পরদিন যথাসময়ে মার্লিন চলে আসে, আর অভাবনীয় এক রূপের ঝলক দেখিয়ে একের পর এক গান গাইতে থাকে সে। কিন্তু সেখানে এত ভিড় ছিল যে অটোগ্রাফ পাওয়াই ছিল মুশকিল। কিন্তু সুলেমান আলীকে দেয়া কথা রাখতে আয়লাকে তার কাঁধে করে স্টেজের সামনে চলে যায়। আর ছোট্ট সোনামণি আয়লা তার গুটি গুটি পায়ে স্টেজে উঠে যায় মার্লিনের কাছে। আর মার্লিনও এই নিষ্পাপ বাচ্চাটিকে দেখে তার হাতে থাকা কাগজে নিজের অটোগ্রাফ দেয়, আর সেই কাগজে একটা চুমুও দিয়ে দেয়। আর পরদিন যখন এই কাগজটি আলী তার হাতে পায়, সে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে যায়। হা করে সে কাগজের দিকে নির্বাক হয়ে দেখতে থাকে, আর এই নির্বাকতায় যেন হয়ে যায় তার জন্য কাল। কোথা থেকে যেন একটা বুলেট এসে আলীর বুক চিরে চলে যায়, রক্তে মেখে যায় মার্লিনের অটোগ্রাফ দেয়া কাগজ। এখন আলীকে সেখানে যথাযথ মর্যাদায় দাফন করা হয়। আর সেই কবরের পাশে গিয়ে সুলেমান আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আর তখনই পেছন থেকে আয়লা তাকে বলে, কান্না করো না বাবা, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। এদিকে অনেক শহীদ, অনেক ধ্বংসলীলা আর রক্তক্ষয়ের পর যুদ্ধ প্রায় শেষ হয়ে যায়। সৈন্যরা একে একে ঘরে ফিরতে থাকে। সুলেমানেরও ঘরে ফেরার সময় ঘনিয়ে আসে, কিন্তু সে কমান্ডারের কাছে আবেদন করে যে সে এখানে ভলান্টিয়ার হিসেবে থেকে যেতে চায়। আর যেতে হলেও সবার শেষে যাবে সে, কারণ সুলেমান আয়লাকে ছেড়ে যেতে পারবেই না। এদিকে প্রত্যেক ব্যাটালিয়ানের সেনারা ধীরে ধীরে ফিরতে থাকে ঘরে, আর তারাও আয়লাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এই নিষ্পাপ মুখখানার মায়ায় খুব শক্তভাবে জড়িয়ে পড়েছিল যে তারা। এভাবে একে একে ব্যাটালিয়ান চলে যেতে থাকে, আর আয়লা ধীরে ধীরে একা হতে থাকে। এদিকে সুলেমানের বাড়িতে সবাই অপেক্ষার প্রহর গুনতে থাকে, কারণ অনেকেই ফিরে এসেছিল যুদ্ধক্ষেত্র ছেড়ে, শুধুমাত্র সুলেমান ছাড়া। এদিকে সুলেমানের আবার ছিল দুজন প্রেমিকা। একজন সুলেমানের বাবা মায়ের পছন্দের, যে কিনা সুলেমানের বাড়িতেই থাকতো। আরেকজন থাকতো সুলেমানের কর্মস্থলের পাশেই। কিন্তু দুর্ভাগ্যবশত সুলেমানকে তারা দুজনেই খুবই ভালোবাসলেও সুলেমান শুধু তার কর্মস্থলের প্রেমিকাকেই ভালোবাসত। আর এই বিষয় নিয়ে তার বাড়িতে থাকা মেয়েটি প্রচণ্ড কষ্টে প্রায়ই কান্না করত। সুলেমানের মা তাকে প্রায়ই বুঝাতো, কাঁদিস না মা, এটি হয়তো নিয়তি যে সুলেমান তোকে কোনো দিনই ভালোবাসবে না। সুলেমানও দেশে ফেরার শোকে একা একা এক কোণে বসেছিল। তখন আয়লা এসে বলে, বাবা, তোমার কি হয়েছে? সুলেমান বলে, আমারও যে বাড়ি ফিরে যেতে হবে মা। আয়লা বলে, আমাকে ছেড়ে যাবে বাবা? সুলেমান তাকে বুকে জড়িয়ে নিয়ে বলে, না মা, তোমাকে ছেড়ে কখনোই না। আর এখনই এক সেনা এসে সুলেমানকে ডাক দেয়, কারণ কমান্ডার তাকে ডেকে পাঠিয়েছিল। কমান্ডার তাকে বলে, সুলেমান, কবে তুমি দেশে যাবে? সুলেমান বলে, স্যার, আমি আয়লাকে ফেলে দেশে যাব না।
কমান্ডার রেগে গিয়ে বলে আয়লা এই দেশের নাগরিক, সে এই দেশেই থাকবে। আর ঘরে থাকা কিছু লোকদেরকে দেখিয়ে বলে এনারা আগামীকাল জাহাজ নিয়ে তুরস্কের বন্দরের দিকে রওনা হবে, আর তুমিও তাদের সাথে যাবার জন্য প্রস্তুত হও। সুলেমান আবার বলে, স্যার কিন্তু আমি আয়লাকে এভাবে ফেলে কখনোই যেতে পারবো না। তখন কমান্ডার সেখানে থাকা একজন মহিলাকে দেখিয়ে দিয়ে বলে ইনি একজন অনাথ স্কুলের মালিক। যুদ্ধে এতিম হওয়া বাচ্চাদেরকে ইনি খুব ভালোভাবে যত্ন সহকারে এনার স্কুলে পড়াশোনা করান। উনি আজ থেকে আয়লার দায়িত্ব নেবেন, আর উনি আয়লার জন্য একটা স্কুল ড্রেস এনেছে, তুমি আয়লাকে পরিয়ে রেডি করাও, আয়লা আজকে স্কুলে যাবে। সুলেমানের সামনে ধীরে ধীরে সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছিল। সে না চাইলেও আয়লাকে যেন হারিয়ে ফেলতে হচ্ছে তাকে। সুলেমান আয়লাকে ড্রেস পরিয়ে সেই ম্যাডামের সাথে গাড়িতে করে তাদের স্কুলে চলে যায়। আর এখানে সেই স্কুলে আয়লাকে নামিয়ে দিয়ে বলে, মা জানো আমরা এখানে কেন এসেছি? এখানে তুমি অনেক ভালো ভালো বন্ধু পাবে। কিন্তু নিষ্পাপ এতিম আয়লা বলে, কিন্তু বাবা আমার বন্ধু তো তুমি। সুলেমানের বুকের ভেতর যেন সব কিছু ভেঙে চুরমার হয়ে যায়। সে দাঁত কামড়ে চোখের পানি থামিয়ে সেখানে আয়লাকে রেখে চলে আসতে থাকে। কিন্তু না, আল্লাহ হয়তো সুলেমানকে এত শক্তি দেয়নি যে সে আয়লার চাহনি উপেক্ষা করে চলে আসবে। সে আয়লার চোখে চোখ রেখে কখনোই তাকে ছাড়তে পারবে না বুঝে গিয়েছিল। তাই সে সেখান থেকে পালিয়ে চলে আসতে থাকে। কিন্তু জানেন তো, চোখের আড়াল হওয়া সম্ভব, কিন্তু আপনি চাইলেও কারো মনের আড়াল হতে পারবেন না। আর তাই হয়তো আয়লার মন থেকে আড়াল হতে পারেনি সুলেমান। সুলেমানের পেছন থেকে সেই চিরচেনা ডাক চলে আসে। আমি চাই আপনারাও সেই ডাকটা শুনুন। আর এই নিষ্পাপ ডাক উপেক্ষা করে কোনো মানুষের পক্ষে চলে যাওয়া সম্ভব না। তাই সুলেমান সেখানে আয়লাকে জড়িয়ে ধরে, আর আয়লা তাকে বলে, কোথায় যাচ্ছ বাবা? তুমি না বলেছিলে আমাকে ছেড়ে কোথাও যাবে না? ব্যাস, পৃথিবীর সব মায়া যেন সুলেমানকে জড়িয়ে ধরে। সে বলে, হ্যাঁ মা, আমি কোথাও যাব না, চলো আমরা এখান থেকে চলে যাব। তারা দুজন সেখান থেকে চলে আসে। আর এখন সুলেমান একটা বিশাল সুটকেস নেয়, তাতে কিছু ফুটো করে তার ভিতরে আয়লাকে তুলে নেয়, আর জাহাজে যাবার উদ্দেশ্যে রওনা দেয়। সে বেশ ভালোভাবে চেকপোস্টও পেরিয়ে গিয়েছিল, কিন্তু তখনই সেখানে স্কুলের ম্যাডাম কিছু পুলিশকে নিয়ে হাজির হয়, আর সুলেমানকে বাধ্য করে সেই সুটকেস খুলতে। আর সুটকেস খুলতেই দেখা যায় তার ভিতরে আয়লা। আবার সুলেমান আর আয়লাকে আলাদা করা হয়, তারা যেন কোনোভাবেই এক হতে পারছিল না। আর এখন পুলিশি হেফাজতে সুলেমানকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। এখানে সুলেমান আয়লার কাছে গিয়ে বলে, মা আমি কথা দিচ্ছি আমি ফিরে আসব, আর তুমি আমাকে কথা দাও আমি যাবার পর কখনো কান্না করবে না। শোনো মা, এরপর যখন আমি আসব তখন আর কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। বেচারি আয়লা তার বাবার কথায় সব হারিয়ে যেন মাথা নাড়িয়ে সম্মতি দিতে থাকে। আর বাধ্য হয়ে এবার সুলেমানকে যেতে হয় জাহাজের দিকে। পেছনে ফেলে যায় নিঃস্ব হয়ে যাওয়া এক টুকরো চাঁদের কণাকে, যে অঝরে কেঁদে চলেছিল। সুলেমানের আর সাহস হয় না পেছনের দিকে তাকানোর। সে জাহাজে চড়ে এখন তার দেশে ফিরে আসে। কিন্তু দুর্ভাগা সুলেমান দেশে ফিরে জানতে পারে যে তার কর্মস্থলের পাশে যে মেয়েটিকে সে ভালোবাসতো, সে সুলেমানকে ভুলে আরেক ছেলেকে বিয়ে করে ফেলেছে। সে জলদি পোস্ট অফিসে গিয়ে তার বাবা মাকে চিঠি লিখে পাঠায়, মা বাবা আমি জলদি ইস্তানবুলে আসব, আর তোমাদের পছন্দের মেয়েকে আমি বিয়ে করব, তোমরা প্রস্তুতি নাও। এখন দেখানো হয় 5 মাস পর সুলেমান ইস্তানবুলে চলে এসেছে, আর তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়া তার বাবা মায়ের পছন্দ করে রাখা মেয়েটিকে সে বিয়ে করেছে। তারা একটা নতুন বাড়িতে উঠেছে, কিন্তু সুলেমান যেন কোনোভাবে মাথা থেকে আয়লাকে সরাতে পারতো না। সে তার স্ত্রীকে সময় দিত না। সকাল হলেই দক্ষিণ কোরিয়ার দূতাবাসে গিয়ে অপেক্ষা করত। কিন্তু একদিন তার স্ত্রী তাকে বলে, তুমি এত উতলা হচ্ছ কেন? কোরিয়াতে ফেলে আসা সেই বাচ্চাটির জন্য, তাই না? আমাকে বলো তার কথা, আমিও তোমাকে বাচ্চাটির কাছে যেতে সাহায্য করব। এখন তারা দুজনে মিলে আয়লার কাছে যাবার সম্ভাব্য সকল উপায় খুঁজতে থাকে। তারা সব উপায়ে চেষ্টা করতে থাকে, কিন্তু না, তারা আয়লার কাছে যেতে পারে না। কারণ কোরিয়াতে তখন আবার যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, তাই তারা সেখানে যেতে পারতো না। এদিকে মেয়েটির আসল নামও তারা জানতো না, আর তাদের আদরের ডাকনাম আয়লা দিয়েও দূতাবাস কর্মীরা তদন্ত করে কোনো খবরই পায় না সেই ছোট্ট চাঁদের টুকরো মেয়েটির। চারিদিকে অন্ধকার হয়ে আসে, আর সুলেমানের সব রাস্তা একে একে বন্ধ হয়ে যেতে থাকে। সে চিরতরে হারিয়ে ফেলে সেই জ্যোৎস্না স্নাত যুদ্ধকন্যা
আয়লাকে। এভাবে হতাশা আর নিরাশায় আয়লার স্মৃতি বুকে নিয়ে কেটে যায় 50টি বছর। এখন সাল 2002। সুলেমান সব সময় চোখ রাখে কোরিয়ান টিভি চ্যানেলগুলোতে, এই আশায় হয়তো সে একদিন আয়লাকে দেখতে পাবে টিভিতে কোথাও, আর খুঁজে পাবে তার হারিয়ে যাওয়া একমাত্র মেয়ে। তখনই তার স্ত্রী টেলিফোন হাতে নিয়ে তাকে ডেকে তুলে জানায় কোরিয়া থেকে কয়েকজন সাংবাদিক এসেছে। তারা তুরস্ক আর কোরিয়ার বন্ধুত্বর 50 বছর উপলক্ষে একটা ডকুমেন্টারি বানাতে চায়। তোমার এখনই তাদের সাথে দেখা করা উচিত। তারা হয়তো আয়লাকে খুঁজে পেতে সাহায্য করবে তোমাকে। এখন সুলেমান সেই সাংবাদিকদের সাথে কথা বলে, তাদেরকে সব বলে দেয় কিভাবে সে আয়লাকে পেয়েছে আর কিভাবে বা সে তাকে হারিয়ে ফেলেছে। সুলেমান তাদেরকে তার মেয়ে আয়লার ছবি দেখায় আর তাদের কাছে এক বুক আকুতি নিয়ে বলে, আমার মাকে কথা দিয়েছি আমি ফিরে যাব, আমি ওকে না দেখে মরতেও চাই না। আর এখন সাংবাদিকরা উঠে পড়ে লাগে একজন মেয়ে হারানো বাবাকে তার জীবনের শেষ ইচ্ছে তার মেয়ের সাথে দেখা করানোর জন্য। তারা আয়লার ছবি নিয়ে সেই স্কুলের নথিপত্রে খুঁজতে থাকে, কিন্তু আগুন লেগে পুড়ে যাবার কারণে তেমন কোনো তথ্যই তারা খুঁজে পায় না। কিন্তু তারা সেই স্কুলের 6 জন এমন শিক্ষার্থীর দেখা পায় যারা কিনা আয়লাকে চিনত, আর তারা সেই শিক্ষার্থীদের ইন্টারভিউ নেয়। আর সেই ইন্টারভিউ এখন সুলেমানকে তারা এসে দেখায়। সাংবাদিকরা তাকে কথা দিয়ে তার বাড়ি থেকে চলে আসছিল, এমন সময় তার গাড়িতে কল আসে। কোরিয়া থেকে তার সহকর্মী তাকে ফোন করে জানায়, আমরা আয়লাকে খুঁজে পেয়েছি। তার সাথে 20 বছর ধরে কাজ করা তার এক সহকর্মী আমাদেরকে এই ব্যাপারে জানিয়েছে। এসব কিছু দেখে তুরস্কে থাকা সাংবাদিক বলে, তাহলে তুমি আয়লার সাথে মিটিং ফিক্স করো, আমি কাল সকালে কোরিয়া আসছি। এদিকে সুলেমান মসজিদে গিয়ে আল্লাহর কাছে আকুল প্রার্থনা করতে থাকে, হে আল্লাহ, একবারের জন্য হলেও আমার মেয়েকে মিলিয়ে দাও, আমি ওকে না দেখে মরতেও চাই না। আর এখন সাংবাদিক দুজন আয়লার বাড়িতে গিয়ে তার সাথে দেখা করে আর তাকে সেই পুরনো ছবিগুলো দেখায়। আয়লা এক মুহূর্তেই তার বাবাকে চিনে ফেলে, আর এত বছরের আটকে রাখা কষ্টগুলো যেন বৃষ্টির মতো কান্না হয়ে ঝরে পড়তে থাকে আয়লার চোখ দিয়ে। আর এখন 2010 সাল কেটে গেছে আয়লাকে খুঁজে পাওয়ার পরেও আরও অনেক বছর। এখন সুলেমানকে নিয়ে আসা হয় দক্ষিণ কোরিয়ার সিউল শহরে। আর এখন প্রায় 60 বছর পর সুলেমান তার ছোট্ট এক টুকরো চাঁদের কণা মেয়ে আয়লাকে দেখতে পায়। বাঁধ ভাঙা খুশি আর এত বছর আলাদা থাকার কষ্টে যেন তারা চুরমার হয়ে যায়। দুজন দুজনকে জড়িয়ে ধরে একসাথে অনেকক্ষণ ধরে কান্না করতে থাকে। শেষমেশ সুলেমান তার কথা রাখতে পেরেছে, সে ফিরে এসেছে তার চাঁদনির কাছে। আর হ্যাঁ, এরপর থেকে তারা আর কোনো দিনও আলাদা হয়নি। আর এখানে আজকের গল্প শেষ হয়ে যায়। আর এইটা হলো সেই আসল ঘটনার ভিডিও যেখানে সুলেমান আর আয়লা মিলিত হয়েছিল। এই গল্প সম্পর্কে বলার মতো আসলে কিছুই নেই, শুধু বলবো সিনেমাটা একবার অবশ্যই দেখবেন, বাবা হবার মর্ম বুঝতে পারবেন হাড়ে হাড়ে। আর হ্যাঁ, সিনেমাটা খুঁজতে কোনো কষ্ট করতে হবে না, কারণ এটি ইউটিউবেই পেয়ে যাবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি আমি, আল্লাহ হাফেজ।